মনে হয় যেন গাড়িটা যে কোনো সময় উল্টাই যেতে পারে। তবে মাঝে মাঝে কিন্তু এইসব দেশে এরকম ঘটনা ঘটে যখন আর কি বর্ষা হয়, রাস্তার মধ্যে বরফ পড়ে থাকে। এই তো ছোট ভাই এখান থেকে একটা ট্রলি নিয়ে নিছে, যদিও ট্রলির বাজার হয়তো বা করা হবে না, তারপরেও নিয়ে নিলাম। যদি লাগে প্রায় সময় এই ক্যাকটাস গাছগুলা ধরি, কিন্তু ছোট ভাই একবারও ধরতে দিতে চায় না। এই দেখেন ধরার পরে ছোট ভাই কেমন করতেছে, মানে ওদের ক্রিম একেবারে শেষ হয়ে গেছে। আমি আগে বিশাল একটা ভুল করছিলাম, যদিও ভুলের কারণে একেবারে বড় কোনো সমস্যা হয় না, তবে আমি সঠিক কোনো ফলাফল পাইনি। রোদের ক্রিমের উপরে এই দেখেন লেখা আছে 30, 40, 50, 5, 10 এগুলো। অনেকের এই সুইমিং পুলে গোসল করার ইচ্ছা, কিন্তু সুইমিং পুল তৈরি করাটা তো এত সহজ না, অনেক ঝামেলা আছে। কিন্তু চাইলে এই ধরনের সুইমিং পুল নিয়ে ব্যবহার করতে পারেন। আলহামদুলিল্লাহ যে এই বিকালে এত সুন্দর ঠান্ডা একটা খাবার খাইতে পারলাম। এখন পর্যন্ত বাবা আছে বাকি, আম্মু আছে বাকি খাওয়ার জন্য। বাবারে বলছি তাড়াতাড়ি করে খাইতে চলে আসো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। শুভ বিকাল সবাইকে ইতালি থেকে। এখন আমরা আছি হাসপাতাল রোডের মধ্যে। এই দেখেন এই মাত্র কিন্তু ক্যারাবিনিয়ে গেছে পাশ দিয়ে, একেবারে ভয় পেয়ে গেছিলাম। মনে হয় যেন তারা এখন গাড়িটা নিয়ে সামনে যাবে এবং আমাদেরকে থামাবে, একটা কন্ট্রোল করবে। আসলে এইসব দেশের পুলিশরা ধরলে যে আমাদের সাথে অবৈধ কিছু পাবে কাইন্ডটা ঠিক এরকম না। তারা যখনই রাস্তার মধ্যে কাউকে থামায়, থামানোর পরে বিভিন্ন রকমের কন্ট্রোল করে এবং একটা পর্যায়ে গাড়ির মধ্যে যা আছে এগুলাও কন্ট্রোল করে যে গাড়ির মধ্যে খারাপ কিছু আছে কিনা। তবে ফ্যামিলি দেখলে খুব একটা সমস্যা করে না, হালকা পাতলা কিছু ডকুমেন্ট দেখে তারপর আর কি ছেড়ে দেয়। যাই হোক, তাদের কাছে যদি জীবনে না পড়ি সবচেয়ে বেশি ভালো হয়। গাড়ি কিনছি 6 থেকে 7 মাস হয়েছে, এখন পর্যন্ত তাদের সামনে একবারও পড়ি নাই। ইনশাআল্লাহ সামনেও খুব শীঘ্র পড়বো না। আগে কখনোই আমি একটা রাস্তা দিয়ে নামি নেই, আজকে যাইতেছি ওই রাস্তাটা দিয়ে নামার জন্য। এত পরিমাণে ঢালু ওই রাস্তাটা, যদি কোনো কারণে ব্রেক ফেল হয় বা রাস্তার মধ্যে একটু পাথর বালি এগুলো থাকে, একটু ব্রেকে কাজ হবে না। সামনে যে গাড়িটা আছে ওইটার সাথে কিন্তু লেগে যাবে। চলেন দেখি এই রাস্তাটা দিয়ে আজকে নামার সময় কি এমন হতে পারে। যদি কোনো রকমের গাড়ি থাকে তাহলে একটু সাবধানে যেতে হবে, আর যদি কোনো গাড়ি না থাকে একবারে ব্রেক চাপ দিয়ে নামলেই হবে। মনে হয় যেন গাড়িটা যে কোনো সময় উল্টাই যেতে পারে। তবে মাঝে মাঝে কিন্তু এইসব দেশে এরকম ঘটনা ঘটে যখন আর কি বর্ষা হয়, রাস্তার মধ্যে বরফ পড়ে থাকে। এখন যেহেতু রাস্তাগুলো একেবারে শুকনা, এই দিনগুলোতে ঘটনা খুবই কম ঘটে, একেবারে সাবধানের সাথে কিন্তু নামতে পারছি। মাঝপথে আমাদের আর কোনো ব্রেক করার দরকার হয় না, যেহেতু কোনো রকমের গাড়ি ছিল না। এই তো এখন সামনে একটা গাড়ি আছে, এইখানে ব্রেক করলে তেমন কিছুই হবে না। এবার আমরা বাম দিকে যাব। এইসব দেশে রাস্তাঘাটে গাড়ি চালিয়ে একটা মাত্র সুবিধা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, কোনো রকমের হর্ন নাই, কোনো মানুষ ডিস্টার্ব করে না। এই দেখেন এতক্ষণ গাড়িটার পিছনে ছিলাম, আমি যদি তাকে হর্ন দিতাম সে হয়তো বা কিছুই বলতো না। মানে কেন আমি হর্ন দিব তাকে? আমি তো দেখছি যে রাস্তার মধ্যে সে আটকা আছে, রাস্তার মধ্যে সমস্যায় আছে, কিন্তু এই জিনিসটা আমাদের দেশে খুব একটা মানুষ বুঝতে চায় না, যার কারণে একের পর এক হর্ন দিতেই থাকে এবং রাস্তার মধ্যে একটা সমস্যা তৈরি করে। যদি কখনো আমাদের দেশে হর্ন না থাকে রাস্তার মধ্যে, এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগবে। ইনশাআল্লাহ কোনো একদিন এরকম হলেও হতে পারে। আমরা কিন্তু লিডল মার্কেটে চলে আসছি অনেক রকমের গল্প করতে করতে। এই তো ছোট ভাই এখান থেকে একটা ট্রলি নিয়ে নিছে, যদিও ট্রলির বাজার হয়তো বা করা হবে না, তারপরেও নিয়ে নিলাম। যদি লাগে ব্যবহার করব, আর না তো কাউন্টার ওইখানে রেখে বের হয়ে যাব। আজকে এখান থেকে কি এমন নিব, দেখি কি নেওয়া যায়, একটু পরে দেখাইতেছি। তার আগে এইখান থেকে কিছু প্রাকৃতিক জিনিস দেখাই। কত সুন্দর গাছ, বাংলাদেশের কচু গাছের মতো দেখা যাইতেছে। আর মার্কেটে আসার পরে সবচেয়ে মজার একটা বিষয় হয়েছে, আমি প্রায় সময় এই ক্যাকটাস গাছগুলা ধরি, কিন্তু ছোট ভাই একবারও ধরতে দিতে চায় না। এই দেখেন ধরার পরে ছোট ভাই কেমন করতেছে, মানে তার কাছে মনে হইতেছে তার হাতের মধ্যে ঢুকে গেছে। কিন্তু এগুলোর মধ্যে এখন পর্যন্ত শক্ত কাটা হয় না, কিছুদিন সময় লাগবে। আর একটু যখন একেবারে কয়েক হাত পরিমাণ লম্বা হয় তখন গাছগুলো অনেক শক্ত হয়। আর এগুলো সম্ভবত ক্যাকটাস গাছে, যদি ভুল না করি। এর উপরে কিন্তু ছবি আঁকা আছে এই গাছগুলো বড় হওয়ার পরে আসলে কেমন দেখায়। এই গাছগুলো আমার খুব একটা বেশি পছন্দ না, বাড়ির সামনে অনেকেই লাগিয়ে রাখে, কিন্তু আসলে একটা বিপজ্জনক গাছ। যখন অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটি আর যদি কোনো কারণে এই গাছের সাথে একটা ধাক্কা খাই, আল্লাহ ভালো জানে যে আমার সাথে কি হইতে পারে। এই ধরনের গাছগুলোর দাম খুব একটা বেশি না, 1.5 থেকে 2 ইউরোর মধ্যে পাওয়া যায়। পাশে আরো একটা গাছ আছে, এটার মধ্যে বেশ ভালো কাটা আছে। এই পাশে কিছু অ্যালোভেরা গাছ আছে। আমার এই ধরনের অ্যালোভেরা গাছ নেওয়ার একটা ইচ্ছা আছে, বাসায় যদি লাগাই মাঝে মাঝে জুস বানাই খাওয়া যাবে। অ্যালোভেরার জুস কিন্তু সেই রকমের পরিমাণে মজা, আর যদি গরমের দিনে খাওয়া হয় মনে হয় না শরীরে ভিটামিনের কোনো অভাব পড়বে। গরমের দিনে আমাদের দেশে যেমন তরমুজ পাওয়া যায়, এইসব দেশেও কিন্তু কোনো অংশে কম না। এই দেখেন কত বড় বড় তরমুজ, যদিও ক্যামেরার মধ্যে খুব একটা বেশি বড় দেখা যায় না। এই তরমুজগুলোর কেজি হয়েছে 70 সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় 90 টাকার মতো প্রতি কেজি তরমুজের দাম।
এই মার্কেটে যে তরমুজগুলো দেখলাম এর চাইতেও বড় সাইজের তরমুজ আছে ওয়াসি মার্কেটে। ওইখানে এক একটা তরমুজের ওজন প্রায় 20 থেকে 22 কেজি পর্যন্ত হয়, কিন্তু এইখানের এইগুলা মনে হয় না 20-22 কেজি পর্যন্ত হবে, 15 থেকে 16 কেজির মধ্যে আসতে পারে। আজকে যেই কারণে আমাদের বাইরে বের হওয়া, আমার রোদের ক্রিম একেবারে শেষ হয়ে গেছে। আমি আগে বিশাল একটা ভুল করছিলাম, যদিও ভুলের কারণে একেবারে বড় কোনো সমস্যা হয় না, তবে আমি সঠিক কোনো ফলাফল পাইনি। রোদের ক্রিমের উপরে এই দেখেন লেখা আছে 30, 40, 50, 5, 10, এগুলো আমি আগে জানতাম না যে এগুলো কি কারণে লেখা থাকে। অনেক কোম্পানি কিন্তু তাদের বিভিন্ন প্রোডাক্টের উপরে লিখে রাখে যে 50 বছর অতিক্রম করছি, 20 বছর অতিক্রম করছি। যেমন এয়ারস্পিনে গেলে দেখা যায় বিভিন্ন মালামালের উপরে লেখা থাকে যে আমরা 12 বছর অতিক্রম করছি, তাদের কোম্পানির বয়স 12 বছর। এই দেখেন কথা বলতে বলতে তারা কিন্তু বিশাল এক মেশিন নিয়ে আসছে এই মার্কেটটা ঝাড়ু মোছা সমস্ত কিছু করার জন্য। একটা মেশিন দিয়েই সব ধরনের কাজগুলো হয়ে যায়, ঝাড়ু দেওয়া আর মোছা। এটার মধ্যে যে কত লিটার পানি তারা নিয়ে রাখছে, মানে পুরো মার্কেট পরিষ্কার করার পরে তারা পানিগুলো চেঞ্জ করে। এখন বলি যে রোদের ক্রিম নিয়ে আসলে কি ভুলটা করছিলাম। রোদের ক্রিম 30 পাওয়ারটা আমি ব্যবহার করতাম, যা আসলে এই গরমের মধ্যে ব্যবহার করাটা কোনোভাবেই ঠিক না। যেহেতু ইতালিতে এখন 35, 38, 40 পর্যন্ত গরম আছে, এই গরমে একেবারে 50 ডিগ্রি সেলসিয়াসের উপরের যে ক্রিমগুলো আছে ওইগুলো ব্যবহার করা উচিত। এখন আজকে সেইটাই কিনতে আসছি। এতদিন যে ভুল করছি আজকে আর সেই ভুল করবো না। এই মার্কেটে যে ক্রিমগুলো দেখছিলাম এগুলো সব হয়েছে বেবিদের জন্য, এইটা আমার হবে না। এখন যাচ্ছি এয়ারস্পিনে, দেখি ওইখানে যাওয়ার পরে নতুন কোনো ক্রিম পাই কিনা। আমরা এখন বের হইতেছি লিডল মার্কেটের পার্কিং থেকে। এইসব দেশের মানুষেরও কিন্তু তাড়াহুড়া, সবসময় তাড়াহুড়া করে তারা। এই দেখেন এই গাড়িটার উচিত ছিল যে এইখানে অপেক্ষা করবে, 2 পাশ যখন একেবারে ক্লিয়ার হয়ে যাবে, যখন একেবারেই গাড়ি আসবে না তখন কিন্তু বের হওয়া উচিত। কিন্তু সে আগেই তার গাড়ির সামনের দিক রাস্তার মধ্যে ঢুকেই রাখছে, যাতে করে অন্যদের একটা সমস্যা তৈরি হয় এবং অন্যরা থামবে, সে বের হয়ে যাবে। এইসব দেশের মানুষও কিন্তু অনেক চালাক আছে, তবে এমন কোনো চালাক না যা দিয়ে ভালো কাজ করে। অনেকেই চালাকি দিয়ে বিভিন্ন রকমের সমস্যাও তৈরি করে। যাই হোক, আমরা এয়ারস্পিন মার্কেটের সামনে আসার পর একটা বিড়াল দেখলাম। এইসব দেশে আবার রাস্তাঘাটে খুব একটা বেশি বিড়াল দেখা যায় না, আর যদিও 2-1টা বিড়াল রাস্তাঘাটে থাকে, যারা আবার বিড়াল প্রেমিক তারা কিন্তু আবার এই বিড়ালগুলোকে নিয়ে যায় হাসপাতালে এবং ওইখানে নেওয়ার পরে বিভিন্ন রকমের ভ্যাকসিন দেয়, তারা কিন্তু তারপর বাসায় রেখে দেয়। বিড়াল আমার খুব একটা বেশি পছন্দ না যে বাসায় রাখবো, রাস্তাঘাটে যদি দেখি তাহলে হয়তো বা একটু তাদের সাথে দুষ্টামি করি। এই মাত্র এই বিড়ালটাকে দেখলাম, তার দিকে তাকাইছিলাম, সে দৌড়ে পালিয়ে গেল। জানি না যে কি এমন ভুল করলাম আমি। অনেকের এই সুইমিং পুলে গোসল করার ইচ্ছা, কিন্তু সুইমিং পুল তৈরি করাটা তো এত সহজ না, অনেক ঝামেলা আছে। কিন্তু চাইলে এই ধরনের সুইমিং পুল নিয়ে ব্যবহার করতে পারেন। এগুলো ফুলানোর জন্য তেমন কিছুই লাগে না, এর মধ্যে হয়তো একটা মেশিন আছে, যে মেশিনটা কারেন্টের সাথে দেওয়ার পরে খুব অল্প সময়ে কিন্তু এটাকে বিশাল বানিয়ে ফেলবে। এটার দাম হয়েছে 40 ইউরো, যা বাংলাদেশি টাকায় 6 থেকে 7 হাজার টাকার মতো দাম হবে। আর এরকম সুইমিং পুল কিন্তু শীতকালে কখনোই পাওয়া যাবে না, এগুলো শুধুমাত্র গরমের কালেকশন। এইখানে একটা পাইপ আছে। গরমের দিনগুলোতে যদি ঘাসে পানি বা বাড়ির সামনে যে ধরনের গাছগুলো থাকে ওই গাছে যদি পানি না দেওয়া হয়, এগুলোকে বাঁচানো কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। এর জন্য এখানে বিশাল এক পাইপ রেখে দিচ্ছে। এগুলো অনেকেই নেয়, অনেকেই ব্যবহার করে, তবে এগুলো আমাদের কাজে আসবে না। আমাদের বাসার সামনে তেমন কোনো গাছ নাই বা ঘাস নেই যেগুলো আমরা আসলে চর্চা করতে পারবো। এইখানে 50 ইউরোতে বিশাল একটা ভাঁজ করা টেবিল দেখলাম। এই ধরনের টেবিলগুলো নিয়ে বিভিন্ন জায়গায় যে অনেকেই পুরো পরিবার নিয়ে খায়, খুব পছন্দের একটা টেবিল। যেহেতু আমরা খুব দূরে যাই না, যার কারণে এই টেবিলগুলো পছন্দ হলেও নিতে পারলাম না এখন পর্যন্ত। তবে সামনে যদি বড় কোনো ভ্রমণ দেই তাহলে নেওয়ার খুব ইচ্ছা আছে। আর এইগুলো হয়তো বা অনেকেই চিনবেন, আবার অনেকেই চিনবেন না, দেখে আসলে বোঝা যায় না যে এগুলো দিয়ে কী করে, যেহেতু কোনো রকমের ছবি আঁকা নেই। পাশে আছে কিন্তু কার্পেট, আর বাম পাশে যেগুলো লেখা দেখলেন 120 ওয়ার্ডের, ওইটা হচ্ছে গাছ কাটার মেশিন। গাছের ছোট্ট ছোট্ট যে ডালগুলো আছে এগুলো চাইলে ওই মেশিন দিয়ে কাটা যায়। আর যে কার্পেটগুলো, কার্পেটের দাম হয়েছে প্রায় 23 ইউরো করে। এই তো আমার সেই 50+ সানক্রিমগুলো পেয়ে গেলাম। এইটাকে যদি এতদিন ব্যবহার করতাম তাহলে অনেক সুন্দর একটা ফলাফল পাইতাম। আর আগে যেটা নিয়েছিলাম সেটা ছিল কোথায় কোথায়, এই তো 30 পাওয়ারের এইটা ব্যবহার করতাম। আসলেই এইটা ব্যবহার করাটা আমার জন্য ঠিক হয় নাই। উপরে আছে 20 পাওয়ারের, 20 পাওয়ারটা যদি এই গরমে ব্যবহার করি ত্বক একেবারে পুড়ে যাবে। আর আজকে যেটা নিব এটার দাম হয়েছে 7 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1000 টাকার মতো দাম আসবে। তবে এই মার্কেটের যে ক্রিমগুলো আছে এগুলোর দাম একেবারেই কম বলা আছে। ওয়াসি মার্কেটের এক একটা ক্রিমের দাম প্রায় 23 থেকে 24 ইউরো। এই ক্রিম খোলার আগেই যে একটা সুবাস পাইলাম, একেবারে মুগ্ধ হয়ে গেলাম। জানি না যে এটা খোলার পরে বা ব্যবহার করার পরে এর ফলাফল আসলে কেমন পাবো।
এবার আম্মুর কাছে রাখতে দিলাম। আর এইখানে এই আইসক্রিমগুলো দেখে লোভ সামলাইতে পারলাম না, এইখান থেকে একটা আইসক্রিম নিব। এই গরমের মধ্যে যদি মাঝে মধ্যে আইসক্রিম না খাই, শীতকালে কিন্তু অনেক বেশি মিস করব, কারণ শীতের সময় আইসক্রিম খাইতে ইচ্ছা করে, কিন্তু ঠান্ডার মধ্যে আসলে আইসক্রিমের মানে মজাটা আসলে পাই না। ঠান্ডার মধ্যে কি আর ঠান্ডা ভালো লাগে? এই তো আজকে এইখান থেকে এই আইসক্রিমটা নিব, অনেক দিন ধরেই খাওয়ার একটা ইচ্ছা ছিল। আর এইখান থেকে একটা আইসক্রিমই নিছি, এই একটাই আমাদের 4 জনের হয়ে যাবে। এইটার ওজন যদি ভুল না করি প্রায় 400 গ্রামের মতো ওজন আছে। এই আইসক্রিম খাওয়ার জন্য আমরা এখন চলে যাব কোলেরেনেস্কো। এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগতে পারে সেই জায়গায় যাওয়ার জন্য। চাইলে এখানে বসেও খাইতে পারি, কিন্তু এইখানে একটু ভিড় বা মানুষ একটু পর আসা যাওয়া করে, নিরিবিলি একটা পরিবেশে এই ধরনের খাবারগুলো খাইতে বেশি ভালো লাগে। ছোটো ভাই বললো যে এটা কিনেছো ভাইয়া, কিনেছো মার্কেট দিয়ে এই 6-7 ইউরো দিয়ে। আমি বললাম ভাই এইসব জিনিস আসলে গরমের দিনগুলোতে দেওয়া লাগে। এরপর বলো যে একটু চাপ দিয়ে দেখি। আমি বলছি না না ভাইয়া, চাপ দিয়ে দেখার কোনো দরকার নাই, যদি তোমার দিতে ইচ্ছা করে তোমার একদিন এই ক্রিম দিয়ে বাইরে বের করবো। তারপর বললো যে ঠিক আছে। গাড়ির পিছনে এত পরিমাণে মালামাল রাখছি, মনে হয় যেন পুরো একটা গ্যারেজের মধ্যে যত রকমের নাট বল্টু আছে সব এনে এই গাড়ির পিছনে রাখছি। কিছুদিনের মধ্যেই এই পিছনে অনেক মালামাল খালি করতে হবে। যাবে এখন কোলেরেনেস্কো, সেখানে যাওয়ার পরে আবার কথা হবে। অনেকেই বলতে পারেন যে অনেক জায়গা থাকতে আমরা এখানে কেন আসছি। এইখানে আমাদের অনেকগুলো গাছ আছে, এই গাছগুলোকে প্রতিদিন আমরা দেখতে আসি। প্রতিদিন না আসলেও সপ্তাহে 2-3 বার করে আসা হয়। এই যেমন আজকে এখানে আসলাম, এখন কিছু খাবো, তারপরে গাছগুলোতে পানি দিবে বাবা। এরপর গাছে যদি কোনো রকমের সবজি হয় সেইগুলোকে নিবে। এই যে বাবা এসে কিন্তু আর 1 মিনিট অপেক্ষা করে না, চলে গেছে তার এই শাকসবজি দেখার জন্য। আমারও যাওয়ার অনেক ইচ্ছা ওই জায়গা, কিন্তু ওইখানে গেলে এই ঢেঁড়স গাছে যে কাঁটাগুলো আছে এগুলো পায়ে শুধু ঢুকে যায়, মনে হয় যেন মানে পার মধ্যে মশা এমন কামড়াইছে, পুরো রাত চুলকাইতে আর ঘুমাইতে পারি না। এই কারণে আসলে ওইগুলোর মধ্যে যাই না। এই দেখেন আইসক্রিম একেবারে এমন পরিমাণে শক্ত, যেহেতু বেশি সময় আমরা রাস্তা অপেক্ষা করি নাই, আইসক্রিমগুলো একেবারে মনে হয় যেন ফ্রিজ থেকে নামাইছে এই মাত্র। কত সুন্দর। এই আইসক্রিমটা এখন আমরা ভাগ করব। গাড়ির মধ্যে গ্লাস আছে, চামিচ আছে, এই গ্লাসে ঢেলে তারপরে সবাই চামিচ দিয়ে খাবো। চলেন গ্লাসগুলো আনি, তারপর দেখি যে আসলে কিভাবে নিয়মটা করতে পারি। আগেবারে কখনো এরকম করে খাওয়া হয় না, তারপরও ট্রাই করে দেখি যে আসলে কেমন হয়। এই তো গ্লাসগুলো পেয়ে গেছি। এইখান থেকে প্রথমে একটা নেই, জানি না যে প্রথমটা আসলে কে খাবে। যাক, এইখানে যেহেতু ছোটো ভাই আছে তাকেই দিয়ে দিলাম প্রথমটা। এবার আস্তে করে দিয়ে দেই, এত পরিমাণে শক্ত কোনোভাবেই চামিচটা আসলে ভিতর দিকে যাইতেছে না। কোন সময় যে চামিচ আবার ভেঙে যায় তাও জানি না। চামিচ হয়েছে প্লাস্টিকের, একেবারে পাতলা। এই দেখেন আইসক্রিম ঢালার টেকনিকটা কি সুন্দর। আলহামদুলিল্লাহ যে এই বিকালে এত সুন্দর ঠান্ডা একটা খাবার খাইতে পারলাম। এখন পর্যন্ত বাবা আছে বাকি, আম্মু আছে বাকি খাওয়ার জন্য। বাবার বলছি তাড়াতাড়ি করে খাইতে চলে আসো, আর নয়তো কিন্তু আইসক্রিম কিছুক্ষণ পরে একেবারে পানি হয়ে যাবে, খাইয়ে কিন্তু কোনো মজা পাবো না। দেখেন এখন পর্যন্ত কি পরিমাণে শক্ত। আর সর্বোচ্চ গেলে 4 থেকে 5 মিনিট থাকতে পারে এরকম ঠান্ডা, এরপর কিন্তু আর কিচ্ছুর মতো লাগবে না। এর আগেই যেভাবে হোক আম্মু আর বাবার খেয়ে শেষ করতে হবে। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।